এই জিনিসটা পারসিউ করে এই মহিলাকে দেশে ফেরত এনে তার বিচার করবে, সেরকম কোনো আশার আলো আমি এই মুহূর্তে দেখছি না। এই সরকার এই ব্যাপারে ফেল করেছে এবং এটা খুব দুঃখজনক যে তারা ফেল করেছে। তাদের চেষ্টা 100% ব্যর্থ কেন? এটা খুব ডেঞ্জারাস জিনিস, এটা দেশের জন্য খুব দুঃখজনক যে আওয়ামী লীগ যা করতো তোমরা বাবা একই জিনিস করছো, তো ওদেরকে সরালে বা কেন? এটা একটা মানুষের মনে একটা প্রশ্ন। ওরা মার্ডারার ছিল, এরা হয়তো মার্ডারার না, কিন্তু এরা যে খুব ভালো কিছু, আমি তা মনে করি না। এবং আপনি ডক্টর রেজা কিবরিয়া তাজ হাশমির একটি অনুষ্ঠানে এসেছেন এবং তিনি সেখানে কিছু অভিযোগ করেছেন যে গণহত্যা এবং হাসিনার বিচার হওয়ার কথা ছিল এই সরকারের আমলে। মানুষ আশায় ছিল যে একটা সরকার আসবে যারা হাসিনার গণহত্যার বিচার করবে, কিন্তু এই সরকার সেটা করতে পারেনি এবং সরকারের যে তৎপরতা সেটা মানুষকে আশাহত করেছে এমন মন্তব্য করেছে রেজা কিবরিয়া। পাশাপাশি তার বাবার হত্যাকারীও নাকি এই শেখ হাসিনা, সেটাও তিনি আলোচনা করেছেন। চলুন আমরা আলোচনাগুলো শুনবো। উনি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে তারপর অক্সফোর্ড থেকেই ইকোনমিক্সে পিএইচডি করেছেন, দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, একজন প্রথিতযশা অর্থনীতিবিদ। তিনি আমাদের বাংলাদেশের রাজনীতিতেও পদার্পণ করেছেন, ডক্টর রেজা কিবরিয়া। তো ডক্টর রেজা কিবরিয়া, আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসার জন্য। আমাদের দর্শক শ্রোতা খুবই আগ্রহ ভরে আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। তো আপনাকে আমি কতগুলো প্রশ্ন করব। আপনার শিক্ষা জীবন, অভিজ্ঞতা, আপনি কি পড়েছেন এবং কি কি কোথায় চাকরি করেছেন ইত্যাদি নিয়ে আপনি 3-4 মিনিটের জন্য একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দেন, তারপরে আমরা আপনাকে প্রশ্ন করব। ধন্যবাদ। শিক্ষা জীবন আমারটা একটু জটিল, অনেক সময় লাগবে, অত ডিটেলসে যাবো না। শুধু বলবো যে আমি 12 বছরে 10টা স্কুলে পড়েছি এবং 10টা দেশে। শুরু করেছি কায়রোতে একটা ফ্রেঞ্চ স্কুলে, শেষ করেছি অস্ট্রেলিয়াতে এইচএসসি পাশ করে। সেখান থেকে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে আমি অক্সফোর্ডে পড়তে গেলাম। সেখানে 3 বছর ছিলাম, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তারপরে আমি গেলাম ক্যানাডায় এমএ করতে, তারপরে ফিরে আসলাম অক্সফোর্ডে এমফিল এবং ডক্টরেট ইকোনমিক্সে। তারপরে আমি আইএমএফ জয়েন করলাম। আইএমএফ ওয়াশিংটনে আমি পার্মানেন্ট স্টাফের মেম্বার ছিলাম 10 বছরের মতো। তারপরে আমি ঢাকায় ফিরে আসলাম, সেখানে বিশ্ব ব্যাংকের জন্য কাজ করছিলাম। পরে আমি আবার আইএমএফ এ ফেরত গেলাম দুবার। একবার আফ্রিকায় আমি অ্যাডভাইজার ছিলাম ইস্ট আফ্রিকান সেন্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টারে, না এটা দার এস সালামে। আমি 7টা দেশের অর্থমন্ত্রী এবং সেন্ট্রাল বিশ্ব কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অ্যাডভাইজার ছিলাম। তারপরে আমি ক্যাম্বোডিয়াতে আসলাম, সেখানে অর্থমন্ত্রীর অ্যাডভাইজার ছিলাম আইএমএফ থেকে। এছাড়া আমি অস্ট্রেলিয়ান এবং অন্য দেশের কনসাল্টিং কোম্পানির জন্য কাজ করেছি বিভিন্ন দেশে, মানে প্রায় 40টা দেশে কাজ করেছি। আমি চেয়েছিলাম আমার এই অভিজ্ঞতা বিভিন্ন দেশের, এটা দেশের কাজে ব্যবহার করার একটা সুযোগ যদি পাই, সেজন্য আমি ফেরত আসলাম। 2018-তে আমি ডক্টর কামাল হোসেনের পার্টিতে আসলাম, সেখান থেকে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, সেটা ঠিক নির্বাচন হয়নি, আপনারা সবাই জানেন এটা ফ্রড ছিল, শেখ হাসিনার ফ্রড। এবং সেই দলের পরে আমি 6 মাস পরে আমি জেনারেল সেক্রেটারি হলাম এবং সেটা ছেড়ে আমি গণ অধিকার পরিষদে আহ্বায়ক হিসেবে কিছুদিন ছিলাম। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন সেখানে যেতে, আমি গেলাম, ওটা ভুল হয়েছিল এবং সেটা থেকে অনেকটা সরে আসছি। এখন আমি গণ অধিকার পরিষদের এক অংশের আমি অ্যাডভাইজার, কর্নেল মশিউজ্জামান যে অংশের আহ্বায়ক। আর এমনিতে আমি অপেক্ষা করছি যখন নির্বাচন হয় তখন নির্বাচন করার ইচ্ছা আছে। নবীগঞ্জ বাংবল থেকে আমার দাদা বাড়ির থেকে, সেখান থেকে আমি নির্বাচন করার ইচ্ছা আছে। কোন দলের জন্য দাঁড়াবো সেটা ঠিক করিনি, পরিস্থিতি দেখি তখন সিদ্ধান্ত নিব। স্বতন্ত্র দাঁড়াতে পারি, দেখা যাক। আর পরিস্থিতি খুবই ঘোলাটে, এটা নিয়ে আমি আর অন্য অনেক কিছু বলবো আপনাকে।
অনেক ধন্যবাদ। এটা আমার আপনার সঙ্গে আমার ব্যক্তিগত যে কথাবার্তা হয়েছিল বাফেলো, নিউ ইয়র্কে, সেখানে আপনি অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন, ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করেছেন আমার সঙ্গে। আমি সেগুলো এখানে আনছি না। আমি যেটা নিয়ে খুবই উৎসাহী যে আপনি 2018-তে সেই রাতের বেলা যে ভোট হয়ে গেল, সেই নির্বাচনের একজন ক্যান্ডিডেট ছিলেন এবং ডক্টর কামাল হোসেন আপনার নেতা ছিলেন, তারা মিলে নির্বাচন করলেন। ডক্টর কামাল হোসেন কি বুঝতেই পারলেন না যে হাসিনা একটা পাতানো খেলা খেলবে, এইভাবে রাতের বেলা ভোট করে নির্বাচনে জিতে যাবে? সেই বিতর্কে আমি যাচ্ছি না। তবে আপনার তো সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলি হয়েছিল শেখ হাসিনাকে সামনাসামনি দেখার। ওই 18 সালে আপনি বলেছিলেন বিভিন্ন জায়গায় উনি কিভাবে বিহেভ করতেন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কি মেসেজ উনি দিচ্ছিলেন যারা আপনার বিরোধী দলে ছিলেন। আমরা একটু শেখ হাসিনার সাইকোলজিক্যাল অ্যানালিসিসটা করতে চাই। উনি কিভাবে আপনাদের সঙ্গে ব্যবহার করলেন নির্বাচনের আগে? শেখ হাসিনা was and is a sick woman. এটা দিয়ে প্রথমে আমি শুরু করি। She is psychologically, she is seriously disturbed. I believe যে সে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই জুলাই অগস্টে, এতগুলি 1500 ছেলে মেয়েদেরকে গুলি করিয়েছে এবং আরো 15,000কে পঙ্গু করেছে, it will be very difficult to get the death penalty for her for reason of insanity. I believe the Indian government should provide her with psychiatric help. She is mentally disturbed. She is a psychopath and a vicious psychopath. তো ওনাকে পানিশ করা উচিত বাংলাদেশে এনে, বাংলাদেশের মাটিতে। এটা খুব জরুরি। আমার সাথে আমি করেছি, আমার মনে হয়েছে she is not stable, she is not mentally there. Okay, she is not a mentally competent person. আপনি তো বুঝতে পারছেন, আমেরিকায় বা কানাডায় কোর্টের সামনে কি দাঁড় করালে তাকে পাগল হিসাবে তাকে ডেথ পেনাল্টি দিবে না, হয়তো লাইফ ইমপ্রিজনমেন্ট দিবে, এতটুকুই আমরা আশা করতে পারি। কিন্তু ওকে বিচার করাটা খুব জরুরি। এত হাজার হাজার মা বাপ তারা অপেক্ষায় আছে যে একটা সরকার আসবে যারা সিরিয়াসলি এই জিনিসটা পারসিউ করে এই মহিলাকে দেশে ফেরত এনে তার বিচার করবে। সেরকম কোনো আশার আলো আমি এই মুহূর্তে দেখছি। এই সরকার এই ব্যাপারে ফেল করেছে এবং এটা খুব দুঃখজনক যে তারা ফেল করেছে। তাদের চেষ্টা 100% ব্যর্থ কেন, এটা অনেক প্রশ্ন আছে, কিন্তু বেসিক্যালি দে ফেলড অ্যান্ড দেশের মানুষ এটা এক্সপেক্ট করছে। এই সরকার অনেক জায়গায় ফেল করেছে। আমি ওখানে হাসিনার বিচারের ব্যাপারে আমি একটু সূত্র ধরে বলছি যে অনেকেই বলেন যে আওয়ামী লীগ তো দোষ করেনি, আওয়ামী লীগ দল দোষ করেছে হাসিনা। এখন তাকে যদি আমরা পাগল বলি তাহলে কিন্তু সে বেঁচে যাবে, আর কেবলমাত্র তার বিচারের কথা বললেই বাদ বাকি সাঙ্গপাঙ্গ, মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে পুলিশের আইজি, আর্মির জেনারেল, এই যে তিনজন ইলেকশন কমিশনার ছিলেন যারা, যেমন খায়রুল কবির যেভাবে কেয়ারটেকার সরকার আইন রিটায়ার করার পরে সাইন করে বদলে দিলেন, এই যে তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেভাবে জুডিশিয়াল মার্ডার করা হলো মানুষজনের, তারপর 75-এর বিপ্লবীদের ইনডেমনিটি অ্যাক্ট বেআইনি ভাবে বাতিল করে, মানে জিয়াউর রহমানের আমলে 1979 সালে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে ইনডেমনিটি অ্যাক্ট পাশ করা হয়েছিল, যে 75-এ যারা এই বিদ্রোহী বিপ্লবে যারা জড়িত ছিল তাদের কোনো বিচার করা যাবে না, সেটা হাসিনা ক্ষমতায় আসার পরে সিঙ্গেল মেজরিটি দিয়ে সেটাকে বাতিল করে দিল। এই বিভিন্ন কাজে যারা হাসিনার সহায়তা করেছে, আর বিশেষ করে 2024 সালের এই গণহত্যায় 1500 থেকে 2000 মানুষ যে হত্যা করেছে, সেনাবাহিনী, বিজিবি,
পুলিশ কেবলমাত্র পুলিশকে চিহ্নিত করে, যেটা জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, এই মিথ্যাচারের জন্য আমি মনে করি তারও বিচার হওয়া উচিত। এবং যারা আয়নাঘরে চালিয়েছে, মানে এক কথায় আমরা যেটা করতে পারি, হাসিনাকে ফেরত যদি নাও আনতে পারি, হাসিনার সহযোগীরা যারা পালিয়ে যেতে পারেনি, বাংলাদেশের ভেতরে আছে, অনেকে চাকরিতে বিভিন্ন পদে সেনাবাহিনী, পুলিশ, সিভিল সার্ভিসে এখনো বিরাজমান, ব্যবসায়ী, সিন্ডিকেট হোল্ডার্স, এদের একটা বিচারের ব্যবস্থা আমরা হয়তো করা উচিত আমাদের। এবং আপনার এই সূত্র ধরেই আমি এই কথাগুলো বললাম। এখন আপনি বলেন এই সরকারের ব্যাপারে। যে আমার মনে হয় সেটা করা উচিত এবং করা সম্ভব। আনিসুল হক, তারপরে সালমান এফ রহমান, দীপুমণি, এরা কেউ পাগল না। ওকে, মানে এদেরকে পাগল প্রুফ করাটা কঠিন। সো হিটলারের চালাদেরকে হ্যাং করা হয়েছে নিউরেমবার্গের পর, আপনি তো জানেন। নিউরেমবার্গ, ওই ডিফেন্সটা চলে না, দ্য নিউরেমবার্গ ডিফেন্স, যে আই ওয়াজ জাস্ট ফলোইং অর্ডার্স, আমি আরেকজনের আদেশ পালন করতে গিয়ে আমি ক্রাইম করেছি, এইটা চলে না। নিউরেমবার্গে এটা প্রমাণ হয়েছে। যারা এই কথাটা বলেছে তাদেরকে হ্যাং করা হয়েছে। আমি মনে করি শেখ হাসিনার এই চালাদের সবগুলিকে বিচার করা উচিত এবং যাদেরকে হ্যাং করার তাদেরকে হ্যাং করা উচিত। তাদের ফাঁসি হলে মানুষের একটু স্বস্তি হবে যে এই ধরনের ক্রাইম যারা সহযোগিতা করে তারাও বিচারাধীন হবে একদিন। কারণ যারা ক্রাইমটা করেছে, হাসিনা, রেহানা, তার গোষ্ঠী, এদের ছাড়াও অনেকে সহযোগী ছিল, তাদেরও বিচার হওয়া দরকার। এবং আমি আপনার সাথে 100% একমত, এটা করা উচিত এবং করা দরকার। আর এতগুলি লোককে ছেড়ে দিয়েছে, কেন ছেড়ে দিয়েছে, এটা অনেক প্রশ্ন আছে। আমি মনে করি যে এখানে আমি যতদূর শুনেছি, এটা শোনা কথা, বাট আসিফ নজরুল আইন উপদেষ্টা, তার মাধ্যমে অনেক আওয়ামী লীগের ক্রিমিনাল পার পেয়ে গেছে, বিদেশ চলে গেছে তার ইন্টারভেনশনে। তার বিচার হওয়া উচিত। আসিফ নজরুল কেন এই কাজটা করেছে, ওকে প্রশ্ন করা উচিত। সো আমি মনে করি এইগুলি খুব জরুরি, তাকেও একটা করা দরকার। এই আসিফ নজরুলকে জিজ্ঞেস করা উচিত যে এত লোককে ছেড়ে দিলেন কেন। আমি মনে করি ওবায়দুল কাদের, যে আওয়ামী লীগের গুন্ডাদেরকে বলেছে গুলি করতে এই নিরস্ত্র ছাত্রদের উপরে, সেই লোকটারও বিচার হওয়া উচিত। তাকে ছেড়ে দেওয়া হয়েছে কেন, আমি জানতে চাই। তো আমি শুধু জানতে চাই না, বাংলাদেশের মানুষ জানতে চায় যে এই লোকগুলিকে ছাড়া হয়েছে কেন। কয়েকজন ধরা পড়েছে, সেটা ভালো, কিন্তু আরো অনেকে ছাড়া পেয়ে গেছে। যতদিন আমি শুনেছি, এখানে এই সরকারের কিছু লোক তারা টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। এটা ছাড়া কোনো এক্সপ্লেনেশন নাই, আমি কোনো উত্তর পাই না যে কি কারণে এই ক্রিমিনালদেরকে ছাড়বে। টাকা ছাড়া কোনো এক্সপ্লেনেশন আমার কাছে রিজনেবল মনে হয় না। তো এদেরকে প্রত্যেককে শাস্তি এদের পাওয়া উচিত, এই সরকারের লোকদের। জি, তো ওই ওবায়দুল কাদের সম্বন্ধে যেটা বললেন, ওই তথ্যটা অনেকেই জানেন না। কে বা কারা তাকে এখানে বন্দি দশার থেকে তাকে বর্ডার পার করে আসাম দিয়ে শিলং হয়ে বা মেঘালয় হয়ে সে চলে গেল ভারতে, কলকাতায়। এটাতে কারা কারা আপনি মনে করেন প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে এই কাজে? এটা সরকারের বাইরে থাকলে এই তথ্যটা পাওয়াটা কঠিন। সরকারে কোনোদিন যদি যাওয়ার আমার সুযোগ হয়, আমি ডেফিনেটলি এই তথ্যটা বের করব এবং দেশের মানুষের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেই তথ্যটা কনফার্ম করার কোনো উপায় নেই, এটা আপনাকে বলা উচিত। কিন্তু জিনিসটা ঘটেছে, আমরা তো সবাই জানি এটা ঘটেছে। তিনি দেশেই ছিলেন, তাকে ধরা হয়েছিল, ধরে ছেড়ে দেওয়া হয়েছে। এবং সে যে ক্রিমিনাল, এটা তো আমরা টেলিভিশন তার বক্তব্য থেকে আমরা বুঝতে পারি। তার কথায়, তার উস্কানিতে আওয়ামী লীগের এই ছাত্রদেরকে গুলি করেছে। আরেকটা বড় ক্রাইম ঘটে গেছে। আমাদের একটা বিরাট দেশের একটা সম্পদ ছিল আমাদের ছাত্র সমাজ, যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই গণ অভ্যুত্থানে। শুধু ছাত্র অভ্যুত্থান না, এটা গণ অভ্যুত্থান ছিল। আমি ছাত্রদেরকে 100% ক্রেডিট দিব না। তারা খুব সীমিত আকারে তাদের আন্দোলন করত, যদি জনগণ না নেমে যেত তাদের সাথে।
এই ছাত্রদেরকে আমি মনে করতাম আমাদের একটা ভবিষ্যতের একটা বিরাট সম্পদ। তারা দেশে একটা ভালো কাজ করতে পারবে, তাদের পড়াশোনা শেষ করে তারা ভালো কাজ করতে পারবে। কিন্তু না, আসিফ নজরুল বিশেষ করে এই গ্রুপটাকে কারাপ্ট করে তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এমন ভাবে দুর্নীতিগ্রস্ত করেছে। এটা একটা বিনষ্ট একটা গ্রুপ, এই ছাত্র সমন্বয়ক, এই ছাত্র সমাজ। এবং এদেরকে নিয়ে আমার কোনো ভবিষ্যতের কোনো আশা নেই। এদের দ্বারা কোনো ভালো কিছু হবে যে একটা নতুন দামি গাড়ি কিনে আর বলে, জিজ্ঞেস করা হয় সে টাকা কোথায় পেয়েছে, সে হেসে হেসে বলে টিউশনি করে পেয়েছি। তো এই ধরনের ফাজলামি যারা করে, আমি তো ওই ধরনের টিউশনি চাই। প্রফেসর সাহেব আমার জন্য ব্যবস্থা করে দিবেন যে আমি নতুন একটা মার্সিডিজ কিনতে পারবো টিউশনি করে। খুব সুন্দর কথা। তো এই ম্যাসিভ করাপশন যেটা হচ্ছে, সবাই জানে প্রত্যেক ডিসি প্রত্যেক এসপির পোস্টিং এ আমি রেটটা শুনেছি 4 থেকে 6 কোটি টাকা ঘুষ দেওয়া হয়। এবং এই গ্রুপটা, এই সিন্ডিকেটটা তারা নেয়। তো এটা খুব ডেঞ্জারাস জিনিস, এটা দেশের জন্য খুব দুঃখজনক যে আওয়ামী লীগ যা করতো তোমরা বাবা একই জিনিস করছো, তো ওদেরকে সরালে বা কেন? এটা একটা মানুষের মনে একটা প্রশ্ন। ওরা মার্ডারার ছিল, এরা হয়তো মার্ডারার না, কিন্তু এরা যে খুব ভালো কিছু, আমি তা মনে করি না। এবং আপনি সংস্কারের কথা বলেছেন, এরা যে কোনো ভালো কোনো সংস্কার এদের দ্বারা হবে আমি আশা করি না। এখন প্রশ্ন উঠতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি, ওনাকে সম্মান করার কোনো স্কোপ নাই আমাদের বাংলাদেশের কোনো মানুষের। এটা নাই, এই স্কোপটা নাই আপনার। এবং উনি যে লেভেলে চলে গেছেন, আপনার অসম্মানে ওনার কিছু যায় আসে না, উনি অন্য চলে গেছেন। তো ওনার ফুল কন্ট্রোলে পরিস্থিতি আছে কিনা আমার এটা নিয়ে বড় সন্দেহ আছে। যারা চালায়, যারা আমরা দেখি, যারা স্টেটমেন্ট দিচ্ছে, কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, এরা এরা খুব নিম্নমানের লোকজন, অর্ধশিক্ষিত, নিম্নমানের, বিবেকহীন এবং দুর্নীতিগ্রস্ত। এদের দ্বারা দেশ পরিচালনা করাটা এটা ঠিক না। এটা দেশের মানুষের ক্ষতি হচ্ছে, আজকেও ক্ষতি হচ্ছে। এবং এটাতে আমরা কোনো ভালো কিছু আসবে এটা আশা করতে পারি না। যেই সরকারের মধ্যে এমন লোক আছে যারা একটা দলকে পৃষ্ঠপোষকতা করে, তারা মানিক মিয়া অ্যাভিনিউতে শুনেছি 150-200 কোটি টাকা খরচ করেছে। এতগুলি টাকা পেল কোথায় ছাত্ররা? এতগুলি টাকা কোথায় পেল জানতে চাই। এবং মানিক মিয়া অ্যাভিনিউতে কেন তাদের পারমিশন দিল? কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে মিটিং করার পারমিশন পায়নি, কেউ দেয়নি, ওদেরকে দেওয়া হয়েছে। তো ওদের দে কাম টু দ্য নেক্সট ইলেকশন উইথ আনক্লিন হ্যান্ডস, যেটা বলে লিগাল ব্যালেন্সে। তাদের একটা মতলব আছে, তারা তাদের দলকে পৃষ্ঠপোষকতা করে তারা ক্ষমতায় থাকতে চায়। তারা এটা চেষ্টা করবে দলটাকে শক্তিশালী করতে, দলটাকে জিতিয়ে দিতে। তো আমি এটা ভালো জিনিস মনে করি না। জনগণের রায় এর মধ্যে আপনি এখন হাত দিতে চেষ্টা করেন, এটা খুবই আপত্তিকর। এতগুলি মানুষ মরলো, তারপরে আপনি গণতান্ত্রিক অধিকার তাদেরকে দিবেন না, এটা খুব দুঃখজনক। আপনার এই কথা জের ধরে আমি বলছি যে সমন্বয়করা যে দল করলো, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এটা ঠিক ইউনূস সরকারকে তারা পরিচালিত করে না। তবে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ইউনূস সরকারের তারা আশীর্বাদ পুষ্ট। মানে ডক্টর ইউনূস ওদেরকে এত ক্রেডিট দিয়েছেন, আমেরিকাতে নিয়ে গেছেন, বলেছেন এই যে এরাই হচ্ছে মূল আর্কিটেক্ট, এরা মাস্টার মাইন্ড ইত্যাদি বলেছে। টাইম ম্যাগাজিনে ছবিও এসছে নাহিদ ইসলামের, এটাও একটা বিরাট ব্যাপার, কাভারে ছবি আসা। কিন্তু এরপরে আপনি যে তথ্যটা দিলেন, আমি তো দেশের বাইরে, আমি তো কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নই, আমার কাছে সর্বশেষ তথ্য থাকে না। আমি ধার করা পুরনো তথ্যের উপরে তথ্য দিয়ে কিছু কথা বলি এবং আপনাদের মতো গুণীজনদের এনে তাদের সঙ্গে কথাবার্তা বলি। আমারটা তো টিপিক্যাল টক শো না, আমি সঞ্চালকও নই, আমি জার্নালিস্টও নই। তবে আপনি যে কথাগুলো বললেন, আপনি তো মিথ্যাচার করেন না বলে আমি 100% শিওর। আপনার অনেস্টি ইন্টিগ্রিটি সম্বন্ধে আমার
আমার পরিবারের কারো বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, এজন্য আপনাকে ধন্যবাদ। এই তথ্যটা যে দিলেন যে ছাত্র সমন্বয়কেরা 4 থেকে 6 কোটি টাকা ঘুষ নিয়ে এসপি ডিসি এদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তার মানে কি ভয়ঙ্কর ব্যাপার চলছে যে এসপি হবার জন্য 4 বা 6 কোটি টাকা দেবে। 4 বা 6 কোটি টাকা একজন এসপি সারা জীবন চাকরি করলেও জমা করতে পারে না। তার কাছে এত টাকা আছে যে পোস্টিং নেওয়ার জন্য কতগুলো লুক্রেটিভ জায়গা ডিস্ট্রিক্ট আছে যেখানে চোরা কারবারি, খুন, মারামারি, চুরি ডাকাতি বেশি হয় ওই রকম এরিয়াতে। আমি জানি ঢাকার বা বিভিন্ন জায়গায় যে থানাগুলোতে বেশি ক্রাইম হয় সেইখানে অফিসার ইনচার্জ হয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রমোশন দিলেও তারা ওই পুলিশ অফিসাররা প্রমোশন নেয় না, ওই থানাতেই থাকতে চায়। এটা জানার পরে এগুলোকে কেন ছাঁটাই করা হচ্ছে না? আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ডক্টর ইউনূসের 8 মাস হয়ে গেল, আমি তো মনে করি ইতিমধ্যে 700-800 লোকের ফাঁসি হওয়া উচিত ছিল, 4-5 হাজার লোকের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল, একটারও কিচ্ছু হয় নাই। এই একটা ধরা পড়েছে, ওই যে জিয়াউল হাসান মেজর জেনারেল ওমরা করতে নাকি যাচ্ছিল, সে সিলেট এয়ারপোর্ট থেকে বিমান থেকে প্যাসেঞ্জাররা তাকে চিনে ওই এহরাম পরা অবস্থা বের করে এনে তাকে জেলে ঢুকিয়েছে, সে খুনি। কিন্তু বাদ বাকি খুনি, যেমন ওই যে একজন লেফটেন্যান্ট কর্নেল যে নিজে সাবমেশিন গান দিয়ে গুলি করে মানুষ মেরেছে, এই 5 জন অফিসারকে যেটা করা হয়েছে, মানে জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করিয়েছেন সেটা হচ্ছে দে আর আন্ডার হাউস অ্যারেস্ট। তাদেরকে কাশিমপুর জেলে ফ্লোরের উপর করে বেঁধে রাখা হয় নাই। এবং যেটা আমি শুনেছি ওই যে রেদওয়ান না কি না লেফটেন্যান্ট কর্নেল, তাকে নাকি অলরেডি পানিশমেন্ট দেওয়া হয়ে গেছে, আর 6 মাসের সিনিয়রিটি কেটে নেওয়া হয়েছে। মানে এখন ওই আর্মিরা বলবে না না ওনার তো পানিশমেন্ট হয়ে গেছে, উনি মানুষ হত্যা করেছেন, সেজন্য ওনার 6 মাসের জুনিয়র করে দেওয়া হয়েছে তাকে। এইটা যদি এই প্রহসনগুলো যদি চলে তাহলে আপনি বলেন এগুলোর প্রতিকারটা বলেন কি, কাদের কিভাবে প্রেসার দেওয়া উচিত, ডক্টর ইউনূসকে কি বলা উচিত এবং ওনার কি করা উচিত, এটা একটু বলেন আপনি। এটা আমি জানি না, কারণ এটা এখন জনগণকে রাস্তায় নামার সেরকম পরিস্থিতি এটা তৈরি করা উচিত না, এবং এটা হবেও না। তো আই ডোন্ট নো এখন যা অবস্থা, আমি খুব ওয়ারিড যে এটা কন্টিনিউ করবে। একজন আমাকে জিজ্ঞেস করছিল, একজন জার্নালিস্ট, যে আমি এই সরকারে গিয়ে সাহায্য করি না কেন। আমি এটাতে আমার ল্যাক অফ ইন্টারেস্ট দেখিয়েছি এই কারণে, আমি যদি চোরদের পাশে যদি বসতে হতো তাহলে আমি শেখ হাসিনার পাশেই বসতাম অর্থমন্ত্রী হিসাবে। আমি ছিটকা চোরদের সাথে আমি বসবো না, এবং এরা দুর্নীতিগ্রস্ত। আমি এটাতে আমি কোনো সাপোর্ট দিতে পারছি না যে তারা ছাত্র নেতা, তারা দুর্নীতি করবে, এখন তাদের সুযোগ আসছে। আই এম সরি, আমি এটাতে আমার সিম্পাথি কম। আমি মনে করি এদের পড়াশোনাটা শেষ করাটা খুব জরুরি। শুনেছি ইউনিভার্সিটিতে এখন ছাত্ররা পড়াশোনা করতে নারাজ, তারা এখন ছাত্র নেতা হওয়ার জন্য ব্যস্ত, কারণ ওখানেই বেশি প্রফিটেবল এবং অনেক সহজে ধনী হওয়া যায়। ব্যবসা করে বা বড় চাকরি করে লাভটা কি? ডক্টরেট করে কোনো লাভ আছে? আপনার মতো আমার মতো এর কোনো লাভ নাই। লাভ হলো ছাত্র নেতা হয়ে 100 কোটি 1000 কোটি টাকার মালিক হয়ে যাওয়া। আপনি সেক্রেটারিয়েটে যান, আমার কথার প্রমাণটা পাবেন। দেখবেন যে সমন্বয়করা ওখানে ঘোরাফেরা করছে, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়তে তারা গিয়ে তদবির করছে, এই তদবিরের বিনিময়ে তারা পাচ্ছে। এবং এটা ভেরি ডেঞ্জারাস থিং। ওদেরকে তো সেক্রেটারিয়েটে ঢুকতে দেওয়া উচিত না। আমি জানি না প্রফেসর ইউনূস কি করছেন, ওনার পক্ষে সবকিছু ম্যানেজ করা খুব কঠিন। ওনার বয়সে, ওনার টেম্পারামেন্ট নিয়ে, he's not someone who wants to make enemies এই বয়সে। ওকে,
and you have to be willing. বাংলাদেশে সিন্ডিকেটদের you have to make them enemies. সিন্ডিকেটরা জিনিসপত্রের দাম চড়িয়ে রাখছে। আমি শুনেছি আসিফ নজরুলকে টেলিভিশনে বলতে যে আমরা কিছু করতে পারবো না, সিন্ডিকেটরা খুব শক্তিশালী। আরে বাবা, অত শক্তিশালী হলে তুমি সরে যাও, ক্ষমতা থেকে সরো, অন্য কাউকে সুযোগ দাও যে সিন্ডিকেট গুলিকে ভাঙতে পারবে। এটা আওয়ামী লীগেরাও বলতো, হাসিনা সরকারের মন্ত্রীরাও বলতো সিন্ডিকেট এত শক্তিশালী, আমরা কিছু করতে পারি না। তারা পারে না, তোমাদের এনেছি আমরা। সহযোগিতা করতো সিন্ডিকেটে। এগুলি খুব ডেঞ্জারাস জিনিস দেশে। তো দেশে এখন খুব ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতি। আমি বিএনপি গ্রাউন্ড সাপোর্ট খুব স্ট্রং, কিন্তু তাদের সম্বন্ধে কিছু বদনাম হচ্ছে এখন। তারা বিভিন্ন এলাকায় তারা জমি দখল, চাঁদাবাজি এবং ক্ষমতা প্রয়োগ যেটা করছে, এটা সাধারণ মানুষের কাছে এটা চোখে পড়ে গেছে। এবং আমি বিভিন্ন এরিয়া থেকে খবর পাচ্ছি যে অ্যান্টি বিএনপি ফিলিংও বাড়ছে। তাহলে আছে কি? জামাতে ইসলামী তারা তাদের ম্যাক্সিমাম হাইটে তারা 8.5% ভোট পেয়েছে 2000-এ বোধহয়। তারপরে তারা 4.5, 5, 5.5, তারা বড় জোর 15% ভোট পাবে যখন খুব ভালো করে। তাদের প্রতি একটা গ্রাউন্ড সোয়েল অফ সাপোর্ট আছে, কিন্তু প্রত্যেক সিটে 15-20% পেলে তো কোনো সিট তারা জিততে পারবে না, আপনি তো জানেন। তো দলটা 71-এর পরে অনেক পরিবর্তন হয়েছে। খুব ভালো একজন লোক এখন সেটার নেতৃত্বে আছে, আমাদের সিলেটের ডক্টর শফিক। তার পুরো ফ্যামিলি তারা ডাক্তার, অত্যন্ত শিক্ষিত, ভদ্র, সুন্দর মেজাজের একটা লোক। আমি মনে করি জামাতের ভালো প্রসপেক্ট আছে, কিন্তু যে ভালো হওয়া উচিত একটা প্রপোর্শনাল ভোটিং সিস্টেম না হলে তারা সেরকম একটা ইম্প্যাক্ট রাখতে পারবে না জাতীয় রাজনীতির উপরে। তারা হয়তো কোয়ালিশনে যাবে, কারোর সাথে কিছু সিট যাবে, কিন্তু তারা যে দেশের শাসন করবে এটার সম্ভাবনা নেই। যারা এটার ভয় দেখাচ্ছে যে দেশটা জামাতে হাতে চলে গেছে, তারা কিছু রুমার মঙ্গার, কিছু ইন্ডিয়ান নিউজ পেপার এডিটর এখানে বাজে কথা বলছে, দেশকে ফান্ডামেন্টালিস্ট দিকে চলে গেছে এই ভয়টা দেখাতে তারা এখনো চেষ্টা করছে ইন্ডিয়ার থেকে। এটা তো শুধু ইন্ডিয়া না, পশ্চিমা জগৎ থেকেও, যেমন আমরা সব সাদা লোককে আমরা ছোটবেলা মনে করতাম ইংরেজ, এখন জার্মান, ফ্রেঞ্চ, ডাচ, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, আমেরিকান সাদা, সব সাদারাই তো বিলাতি না, সব সাদা ইংরেজিতে কথা বলে না। সেরকম টুপি মাথায় দেওয়া, দাড়িওয়ালা লোক, তাদের বেশিরভাগই কোনো রাজনীতি করেন না। এবং যারা ইসলামের কথা বলেন, ইসলামের রাজনীতি করেন, আল কায়দা বলেন, আইসিস বলেন, তালিবান বলেন, আর জামাত ইসলামী বলেন, এদের ভেতরে মিউচুয়াল এনিমোসিটি, হস্টিলিটি প্রচন্ড। যেমন দেওবন্দ মাদ্রাসার যে কমি মাদ্রাসা গ্রুপ, তারা কিন্তু মৌলানা মওদুদীকে মৌলানাও বলেন না, তারা বলেন মিস্টার মওদুদী। এবং মিস্টার মওদুদীর নতুন ইসলাম নামে একটা বই লিখেছেন বিভিন্ন জায়গায় যে দেওবন্দি কমি ওলামারা, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। আপনি গিয়ে কথা, দেওবন্দ মাদ্রাসায় গিয়ে কথা বলেন জামাত ইসলামী সম্বন্ধে, ওরা বলবে ওরা তো কাফির, ওরা মুরতাদ, মৌলানা মওদুদী মুসলমানই ছিলেন না। সুতরাং এই যে লাম্প করে দেওয়া যে হিজবুত তাহরির আর এই যে আল কায়দা আর তালিবান আর জামাত এক, জামাত এবং আল কায়দার সঙ্গে এরকম ওহিনকুল সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক, এগুলো তো চিপ প্রোপাগান্ডা। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও করেছে 9/11-এর পরে, তারা এটা 2010-এর পরে গ্র্যাজুয়ালি ওটাকে আন্ডারমাইন করে ওটাকে আর প্রমোট করছে না। কিন্তু ইন্ডিয়াতে এবং বাংলাদেশে আওয়ামী পন্থীদের ভেতরে হচ্ছে জামাত হচ্ছে হত্যাকারী, টেরোরিস্ট। আমি এগুলো নিয়ে গবেষণা করেছি, বই লিখেছি, গ্লোবাল জিহাদ ইন আমেরিকা, সেই থেকে আমার বই বেরিয়েছে। সেখানে আমি দেখিয়েছি জামাত ইসলামীকে আমি পছন্দ করি না, তারা শাসন করবে, শাসন করার যোগ্যতা তাদের আছে বলে আমি মনে করি না। কিন্তু তারা আর যাই হোক সাম্প্রদায়িক নয়, তারা জঙ্গি নয়। জামাত ইসলামী কমিউনাল ব্যাপারে কোনো হিন্দুর বাড়ি দখল করা, মন্দির ভাঙ্গা, এই যে ইউনূস সাহেবের আসার পরই, হাসিনা যাওয়ার পরে কিছু জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, সবাই বলছে জামাত করছে। এই জিনিসটা তো অনেকেই কেনে,
এটা তো একটা বিকৃতি। সুতরাং আমি ওই দিকে যাচ্ছি না, জামাত ভোট পাবে না। কিন্তু আপনি যেটা বলেছেন, ভোট হলে কোন দল নিরঙ্কুশ বিজয় লাভ করবে কিনা, যেটা বিএনপি মনে করত, কিন্তু তারেক রহমান কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছেন যে অত শিওর হয়ে নিশ্চিত হয়ে বসে থাকবেন না যে নির্বাচন হলেই বিএনপি একবার সবগুলো সিট নিয়ে নেবে, বিজয় লাভ করবে, এটা হবে না। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, এই যে এখন সংস্কার নির্বাচন, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরেও দ্বন্দ্ব। গ্রাস রুটস বলছে সংস্কার আর লিডারশিপ বলছে নির্বাচন। তো আপনি এই দ্বন্দ্ব থেকে কি বিএনপি বেরোতে পারবে, বা আমরা অ্যাজ এ হোল দ্য নেশন ইটসেলফ, যে ডক্টর ইউনূস সংস্কার করবেন তারপরে নির্বাচন দেবেন, নাকি এখনই নির্বাচন দিয়ে দেবেন? আপনি কি মনে করেন? আমি মনে করি সংস্কার খুব জরুরি, কিন্তু যারা এখন ক্ষমতায় আছে তারা এত দুর্নীতিগ্রস্ত, আমি এদের দ্বারা কোনো ভালো সংস্কার এর সম্ভাবনা দেখি না। ওকে, এটা হলো প্রথম কথা। সংস্কার দরকার, কিন্তু এদের দ্বারা না। এখন কি পরিস্থিতিতে সংস্কার হতে পারে আমি জানি না, কিন্তু সংস্কার দরকার অনেক কিছুরই। আমাদের পুরো পলিটিক্যাল ফিউচারটা খুবই অন্ধকার, কারণ এই সরকারের, যেটা আমি আগে বলেছি, সরকারের কোনো ডেডলাইন নাই নির্বাচনের জন্য। আমি শুনেছি তাদের মধ্যে, তাদের থেকে খবর, যে তাদের দলটা শক্তিশালী হলে তখন নির্বাচন দিবে, শেখ হাসিনা ফেরত এনে তার বিচার হলে তারপরে আমরা নির্বাচন দিব, এই ধরনের কথা মিডিয়াতে বলেছে কয়েকজন। তো শেখ হাসিনা তো দেশে আনারই কোনো নাম কেউ করছে না, বিচার তো দূরের কথা। তো এটার জন্য যদি অপেক্ষা করেন তাহলে তো সংস্কার খুব সহজে হবে না, এবং কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং ফেয়ার নির্বাচন হতেই পারে না যদি যারা ক্ষমতায় থাকে তাদের জন্য একটা মোটিভ থাকে। এটা আপনি কেন ফেয়ার নির্বাচন আশা করেন? They must go, all of these people involved with a political party, পৃষ্ঠপোষক হিসাবে, অ্যাডভাইজার হিসাবে, যে কোনো মানে পদে তারা থাকুক, they must go. They cannot run a fair caretaker government for elections. It's not possible. তাদের মতলব আছে, এবং আমি এটাতে খুব আপত্তি জানাই যে এদের যে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, যেটাকে বাংলাদেশ বলে, ইটস এনসিপি, ইটস ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, এটার কোনো ভ্যালু নাই। আমার এলাকায় তারা, আমাদের সিলেটে কোনো কনস্টিটিউয়েন্সি তারা জামানত রাখতে পারবে না, আমি এটা চ্যালেঞ্জ করি। সিলেটের কোন সিটে they will not be able to keep their deposit. So দেখা যাক সারা দেশের অবস্থা। আপনি আপনার এলাকার অবস্থা হয়তো জানেন, আমি সিলেটের পরিস্থিতি আমি জানি, ওরা কিছুই করতে পারবে না। ওদের কোনো সাধারণ লোক, মানে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এইসব জায়গায় তাদের কোনো বেল নাই। এদেরকে কেউ পছন্দ করে না, এদেরকে দুর্নীতিগ্রস্ত মনে করে। তো দুর্নীতিগ্রস্ত হলে আওয়ামী লীগ কি দোষ করেছে? ওরাও দুর্নীতিগ্রস্ত ছিল। আমি একটু স্লাইড দ্বিমত পোষণ করে আপনাকে এটা প্রভোক করার জন্য আমি প্রশ্ন করছি। যেমন আপনি বলছেন যে এই যে সমন্বয়করা, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, এরা করাপ্ট, ইনএফিশিয়েন্ট অ্যান্ড করাপ্ট। এটা খুবই ডেঞ্জারাস কম্বিনেশন। আওয়ামী লীগের আমলে যেটা ছিল, আওয়ামী লীগের লোকগুলো, নেতাগুলো সবগুলো মূর্খ, ইনএফিশিয়েন্ট এবং দুর্নীতিগ্রস্ত, ভেরি ডেডলি কম্বিনেশন। কিন্তু এখন ডক্টর ইউনূস সরকারকে আমি কিন্তু সবসময় কোমর ভাঙা সরকার বলি। উনি যখন ক্ষমতায় আসলেন তখন আমি বলেছিলাম যে আপনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হওয়াটাকে আমি ঠিক মেনে নিতে পারছি না। শাহাবুদ্দিন চুপ্পুকে তো প্রথমে জেলে দেওয়া উচিত ছিল, আর আপনি কেন প্রেসিডেন্ট হলেন না? আপনার অধীনে এখন আপনি শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে শপথ নিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু তো ইচ্ছা করলে আজকেই আপনাকে কলমের একটা খোঁচা দিয়ে বরখাস্ত করতে পারেন, কেননা আপনি তার কাছেও শপথ নিয়েছেন, আপনি একজন উপদেষ্টা, উনি উপদেষ্টা বদলিয়ে ফেলতে পারেন। ওবায়দুল কাদেরকে ডেকে এনে বলবেন যে আমি ওবায়দুল কাদেরকে প্রধান উপদেষ্টা বানিয়ে দেব। এটা মূর্খ এবং অর্ধশিক্ষিত আইন উপদেষ্টার
উপদেশের উপরে হয়েছে। আইন উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস, ইজ নট ইভেন এ ফার্স্ট ক্লাস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, অন্য ইউনিভার্সিটির কথা বাদ দেন, ইজ সেকেন্ড ক্লাস ঢাকা ইউনিভার্সিটি, হি শুডন্ট হ্যাভ বিন এ টিচার। সো দিস ফেলো হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং কি ঘটে গেছে, তার এটা উপলব্ধি করার কোনো ক্ষমতা নাই। এটা দিয়ে একটা বিপ্লব ঘটে গেছে, পুরনো সংবিধানের কোনো দাম নাই, পুরনো সরকারের সিস্টেমের উপরে কোনো ভরসা করার কিছু নেই। এটা সংবিধানের উপরে হাত রেখে কেন শপথ গ্রহণ করছে? তোদের সম্বন্ধে কোনো উল্লেখ আছে এই সংবিধানে? কিচ্ছু নাই। সে এটা খুব ভালো করে জানে। যেটা করা উচিত ছিল, ইট শুড হ্যাভ বিন অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, অ্যান ইন্টারিম প্রাইম মিনিস্টার, অ্যান্ড ইট শুড হ্যাভ বিন, শপথ গ্রহণ করা উচিত ছিল আমাদের কোরআন শরীফের উপরে, না হলে আপনাদের যেই ধর্মের মানুষই হোক না কেন তার ধর্মীয় গ্রন্থের উপরে হাত রেখে, আমেরিকার মতো। এটাতে কনস্টিটিউশনে হাত রাখার কোনো মানে হয় না। এই কনস্টিটিউশন গন। এটা রাস্তার, এই এত বাচ্চাদের রক্ত রাস্তায় পড়েছে, এটাতে সব ভেসে গেছে এই কনস্টিটিউশন। এই যার মতো ক্ষমতা এই লোকটির নেই, এবং সে হলো মেইন আইন উপদেষ্টা। কি বলবো? যে প্রশ্নটা আপনাকে করা হয় নাই, যে আমরা ডক্টর ইউনূসকে আমি মনে করতাম যে ওনার হাতে নেপোলিয়নের তরবারি। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে নেপোলিয়ন 10 বছর গন্ডগোল দেখার পরে সেনাবাহিনী নিয়ে পার্লামেন্টে ঢুকে ডিসলভ দ্য পার্লামেন্ট এন্ড টুক ওভার। তখন এক ফ্রেঞ্চ পার্লামেন্ট মেম্বার বলেছিল, হোয়াটস ইউর অথরিটি? তখন নেপোলিয়ন তরবারি বের করে বলেছিলেন, দিস ইজ মাই অথরিটি। আমি বারবার বলতাম, এখন ডক্টর ইউনূসের হাতে নেপোলিয়নের তরবারি। তিনি নিজেও বুঝতে পারছেন না যে তিনি একটা বিপ্লবী সরকারের প্রধান। যেটা এখন আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি তবুও ডক্টর ইউনূসকে, যে সমন্বয়করা দুর্নীতিগ্রস্ত, এনসিপি দুর্নীতিগ্রস্ত, কিন্তু অফিসিয়ালি এনসিপি ইজ নট ইন্টিগ্রাল টু ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন। যেটা ইউনূস সরকার করতে পারেন, যেটা করেছেন, ওই দিকটা খুব ভালো। যারা যারা এনসিপি তে গেছে তাদেরকে ওই সরকারে রাখেন নেই। উপদেষ্টারা দুজন যারা আছে তারা এনসিপির মেম্বার নয়, ছাত্রদের থেকে। এখন সমন্বয়কদের ব্যাপারে ইনভেস্টিগেট করা উচিত নিউট্রালি। আপনি যেটা বললেন, এটা যদি 10 ভাগও সত্য হয় যে তারা চাঁদাবাজি করছে, সেক্রেটারিয়েটে গিয়ে তদবির করছে, সবগুলোকে ধরে কাশিমপুর জেলে ঢোকানো উচিত। ওটাও ডক্টর ইউনূস করবেন কিনা আমি জানি না। তবে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে ওনার উপদেষ্টারা যারা আছেন, যেমন ডক্টর সালেউদ্দিন আহমদ, ডক্টর ফজল কবির খান, এরা ব্যক্তিগতভাবে আমি এদের চিনি, এরা প্রত্যেকেই খুবই অনেস্ট, খুবই সৎ ব্যক্তি। তারা মিলে যদি একটা সরকার গঠন করেন, যেটা পার্লামেন্ট তো নেই, মোডাস অপারেন্ডিটা কি হবে? আপনি কি মনে করেন কিভাবে ডক্টর ইউনূস এই রিফর্মস গুলো, যে সংস্কার কমিটিগুলো রিপোর্ট দিচ্ছে পার্লামেন্টের ইলেকশনের ব্যাপারে সংস্কার, এই যে তারপর আপনার এটা কনস্টিটিউশন রিফর্ম কমিশন, তারা কার কাছে রিপোর্ট দেবে এবং কারা এটা ইমপ্লিমেন্ট করবে বলে আপনি মনে করেন? আমি প্রফেসর ইউনূসকে খুব ভালো করে ব্যক্তিগত চিনি না, আমি অনেক দিন ধরে দেখছি এবং চিনি। 71 থেকে আমি চিনি। আমেরিকায় আমাদের বাসায় উনি ছিলেন। উনি যখন নর্থ আমেরিকাতে ছাত্রদের সমন্বয়ক ছিলেন, আমার বাবা তখন ছাত্রদের সাথে লিয়েজন করার দায়িত্ব নিয়েছিলেন। তো আমাদের বাসায় মিটিং হয়েছে ওনার। আমি চিনি 71 থেকে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। হি ইজ নট, যতদূর আমি বুঝি, বয়সের জন্য বা টেম্পারমেন্টের জন্য, হি ইজ নট সামওয়ান হু thrives on conflict. এবং বাংলাদেশে ইউ ক্যান নট বিকাম ফ্রেন্ডস উইথ এভরিওয়ান। ধর্ষণকারী, সিন্ডিকেট ওয়ালা, তারপরে দুর্নীতিগ্রস্ত লোক এবং খুনিদের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারবেন না। আই এম সরি, ইউ হ্যাভ টু ডিসাইড হুজ সাইড ইউ আর অন। জনগণের পক্ষে না এদের পক্ষে? সবাইকে খুশি করা এটা সম্ভব না। He is a wonderful person. He is an internationally, globally reputed person. Onar kono criticism na, but he is not someone who gladly makes enemies, okay? And I'm afraid you'll need someone like that. Napoleon was much more a different type of person. His personality was not one to shy away from making enemies, as you know from reading his history. Professor Yunus will not make enemies, even of people who are harming
the people of this country, he will not want to make enemies. He's a nice man, but nice and প্রশাসনিক দক্ষতা, they're not the same things, ভাই। হ্যাঁ, আপনি ফেরেশতা হতে পারেন, আপনি মাদার টেরেসা হতে পারেন, কিন্তু দেশের প্রশাসন চালাবার মতো আপনার দক্ষতা বা আপনার কম্পিটেন্স আছে, এটা ইটস এ ডিফারেন্ট থিং। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি সবসময় আশাবাদী ওনাকে নিয়ে। He's internationally renowned and he has a great reputation and he's a doctorate in economics. So I'm hopeful. দেখা যাক কি হয়। আমি আপনার সঙ্গে একমত। আমি বহুবার আমার বিভিন্ন টক আলোচনায় বলেছি যে নেপোলিয়নকে আমি উদ্ধৃতি দিচ্ছি। নেপোলিয়ন বলেছিলেন, when people say the king is a nice kind man, his rule ought to be a failure. যখন জনগণ বলে রাজা খুব দয়ালু, তখন তার শাসন ব্যর্থ হতে বাধ্য। এখন আপনি এই কথাগুলো কিন্তু আমি বলেছি, ডক্টর ইউনূস কাউকে নারাজ করতে চান না। উনিও আমার ভাই, তিনিও আমার ভাই, ইনিও ভালো, তিনিও ভালো, সবাই মিলে আমরা দেশ গড়ব। যারা আমার দেশের শত্রু, মানে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যখন দাবি উঠলো, মির্জা ফখরুল বললেন নিষিদ্ধ করা যাবে না, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, এই ধরনের একটা ফালতু ইমোশনাল কথা বললেন মির্জা ফখরুল ইসলাম। সেখানে ডক্টর ইউনূস কোনো মত না দিলেও পারতেন। তিনি বললেন রাজনৈতিক দলেরা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আমি তো কোনো রাজনৈতিক সরকার প্রধান নই। এই যে বেসিক ফান্ডামেন্টাল মিস্টেক, আপনি তো পিপি করা মানুষ, আপনি আমার চাইতে হাজার গুণ ভালো জানেন যে পলিটিক্স হচ্ছে হিউম্যান রিলেশনস ইন পাওয়ার পার্সপেক্টিভ। তা আপনি পাওয়ারে বসে, প্রধান উপদেষ্টা হয়ে বসে আপনি যদি বলেন আমি তো কোনো পলিটিক্যাল সরকার না, সরকার প্রধান ইটসেলফ ইজ এ পলিটিক্যাল পজিশন, এটা তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি, যে জন্য উনি দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা রাজনৈতিক সরকার আসলে করবে, এই ধরনের কথা ডক্টর ইউনূস বলছেন। আমি তো মনে করি এটা একটা ডেঞ্জারাস কথা উনি বলেছেন সময় ক্ষেপণের জন্য, এবং আওয়ামী লীগ যাতে ওনার প্রতি নারাজ না হয় এই জন্য। তো আপনি কি মনে করেন? আমি কেয়ার করি না আওয়ামী লীগ নারাজ হোক না হোক, আই কুডন্ট কেয়ার লেস। একটা খুনি দল। বেসিক পয়েন্টটা হলো দুই দিকে আর্গুমেন্ট আছে। একটা হলো যে এখনো আওয়ামী লীগের সমর্থক এদেশে আছে। আমি মনে করি 15% ভোট তাদের আছে, তাদের হাতে। এর চেয়ে বেশি হবে না। তারা একটা বাজারে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গেলে জনগণ তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, এটা তো সত্যি। কিন্তু তাদের মধ্যে এরকম সিক্রেট চুপচাপ অনেক লোকে তাদেরকে এখনো সমর্থন করে, অনেক সুযোগ সুবিধা টাকা পয়সা বানিয়েছে, এবং কয়েকজন সিনসিয়ারলি বিশ্বাস করে, ৭১-এর চেতনা যেটাকে বলে এটাতে বিশ্বাস করে কয়েকজন। তারা বোকা, কিন্তু এনিওয়ে তারা বিশ্বাস করে। এই বিশ্বাসটাকে আমি একেবারে ফেলে দিতে চাই না। এখন মুক্তিযুদ্ধের চেতনা এইসব কথা বলে। এখন ইতিহাসে দেখেন, বিএনপি 2 বার মাল্টি পার্টি ডেমোক্রেসি এই দেশে ফেরত এনেছে। একবার জিয়াউর রহমান সাহেব আনলেন, আরেকবার খালেদা জিয়া দ্বারা মাল্টি পার্টি ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র কখন ফেরত আসছে? জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মাধ্যমে। বহুদলীয় গণতন্ত্র 2 বার ধ্বংস হয়েছে কাদের দ্বারা? শেখ মুজিব এবং তার মেয়ে। ওকে, তো এই সিম্পল ফ্যাক্টটা আমি যদি হতাম, জনগণের কে আমি অ্যাডভাইস যদি করতাম যে যেই দলটা ক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক সব অবকাঠামো ধ্বংস করে, তাদেরকে আর ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ যেন না দেওয়া হয় ভবিষ্যতে, এটার ব্যাপারে একটা আইন করেন। নাৎসি পার্টি আপনি করতে পারবেন না জার্মানিতে, চাইলেও পারবেন না। অনেক সমর্থন আছে, কিন্তু আপনি নাৎসি পার্টি বলে কোনো কিছু আপনি দাঁড় করাতে পারবেন না। ঠিক সেইভাবে আমি মনে করি আওয়ামী লীগকে একটা ন্যাশনাল রেফারেন্ডাম দ্বারা আমরা ব্যান করে, রেফারেন্ডাম করেন, একটা ফেয়ার রেফারেন্ডাম করেন। আমি আসলে জানতে চাই যে মানুষ কিছুই চায় আওয়ামী লীগ আবার ফেরত আসুক, তাহলে ভোট দিক, রেফারেন্ডাম করুক, তারপরে আমরা সিদ্ধান্তটা নিব। এটা চিরকালের জন্য এটা বিদায় দেওয়া। এখন আওয়ামী লীগ একটা লুপ্ত হয়ে যাবে একটা পার্টি হিসাবে, এটা কিছু শক্তি চায় না, ভারতীয় শক্তিরা চায় না।
কিন্তু এটা বাংলাদেশে এদেরকে টিকিয়ে রাখাটা আমার মতে এটা সম্ভব না। বলি কেন? আপনি এখন যদি চিন্তা করেন, আপনার বাবা, আমার দাদা, তারা 1948-এ মুসলিম লীগ ছাড়া কিছু বুঝতেন? বলেন আমাকে। মুসলিম লীগের 15 নম্বর নেতা কি এখন মুসলিম লীগের তাদের সাধারণ সম্পাদক কে আপনি নামও করতে পারবেন না। তাদের সভাপতি কে আমি আপনাকে জিজ্ঞেস করছি, জানেন? আপনি জানেন না। আওয়ামী লীগও ঠিক সেইভাবে লুপ্ত হয়ে যাবে। এটার সাধারণ সম্পাদক, এটা সভাপতি কে আপনি 15-20 বছর পরে করতে হবে, তখন আপনারা ঈদের ইফতারের দাওয়াত টাওয়াত দিতে পারবেন। এছাড়া ওদের কোনো গুরুত্ব থাকবে না বাংলাদেশের রাজনীতিতে। আমি এটা বিশ্বাস করি। আওয়ামী লীগ ইজ ফিনিশড। এবং যে জিনিসটা বিএনপি করতে পারেনি, বিএনপি আমি বিভিন্ন কারণে আই থিঙ্ক দে আর কোয়াইট আ ইউজলেস পার্টি। 15 বছরে তারা একটা শক্তিশালী আন্দোলন দাঁড় করাতে পারেনি কেন? এটার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। কেন পারেনি তারা? ইনভেস্টিগেশন করতাম যদি আমি তারেক রহমানের জায়গায় থাকতাম। তারা 15 বছরে এত শক্তিশালী পার্টি, এবং ওদের শক্তি সম্বন্ধে আমার ধারণা আছে। আমি নির্বাচন করেছি, আমি গ্রামের ওয়ার্ডে তাদের কি শক্তি আছে আমি জানি। দে ভেরি স্ট্রং পার্টি অর্গানাইজেশনালি। কিন্তু তারা কোনো আন্দোলন করেনি কেন? তারা হাসি মুখে খালেদা জিয়াকে জেল গেটে দিয়ে আসছে কেন? 50,000 লোক শেখ খালেদা জিয়াকে জেল গেটে দিয়ে আসছিল। 50,000 লোক যদি জেল গেটের ওই রেলিং গুলি টান মারতো, সব খুলে আসতো। কথা বুঝছেন? তারা হাসি মুখে ওনাকে জেল গেটে দিয়ে ফেরত আসলো, বাসায় গিয়ে নিশ্চিন্ত মনে ঘুমালো কেন? আই নিড টু নো। সো দিস ইজ বিএনপি যেটা করতে পারেনি, আওয়ামী লীগের শেখ হাসিনা এটা করতে পেরেছে। আওয়ামী লীগকে চিরকালের জন্য শেষ করে দিয়েছে। গুড ফর হার। ওনাকে ওই ক্রেডিটটা আপনাকেও দিতে হবে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের দেশের লোকজন তো খুব দল কানা। এই যে আমি জামাত সম্বন্ধে বললাম, তারা অনেকেই বলবে ডক্টর হাশমি তো নাস্তিক, মানে জামাতের বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা। এখন আমি বিএনপির বিরুদ্ধে কথা বললেই বলবে ও উনি তো ভারতপন্থী আওয়ামী লীগার। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই বলবে উনি বিএনপি জামাতের লোক। এইরকম লেভেল আমার বহুতগুলো আছে। কিন্তু আমি বিএনপি কে প্রশ্ন বহুবার বলেছি, লিখেছিও, বিভিন্ন জায়গায় লিখেছি যে বিএনপি ইজ এ ব্যাংকরাপ্ট পার্টি। যেমন খালেদা জিয়ার সরকার সম্বন্ধে কিছু বললেই বলবে হ্যাঁ আপনি খালেদা জিয়ার সমালোচনা করেন, আপনি খালি বিএনপির পিছনে লেগেছেন কেন? আমি বলে এই জন্য লেগেছি যে আমি জিয়াউর রহমানের একজন অনুরাগী। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলুক, আত্মীয় স্বজন কেউ থাকবে না, দেশের দেশপ্রেমিক লোকজনদের নিয়ে যোগ্য লোকদের সরকার হবে, যেটা জিয়াউর রহমান করেছিলেন। খালেদা জিয়া 1991 সালে সরকার গঠন করেই ওনার আপন বড় বোন চকলেট আপা, বোধহয় ওনার একটা নাম নিকনেম ছিল, চকলেট আপাকে উনি মন্ত্রী বানিয়েছিলেন। দলের ভিতরে যে কোনো ভদ্রলোক থাকতো, সাহসী লোক থাকতো, যদি গণতন্ত্রে বিশ্বাস থাকতো, তারা বলতে পারতো ম্যাডাম আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ভালো কথা, আপনার বোনকে কেন মন্ত্রী বানাচ্ছেন? এই কথাটা বলার মতো সাহস ডক্টর আব্দুল মঈন খান, মঈন ভাই বলি আমি, খুবই শ্রদ্ধা করি, উনি প্রশ্ন করেন নাই, কেউই প্রশ্ন করেনি। যারা যারা বিএনপির সিনিয়র নেতা ছিল, মওদুদ আহমদও প্রশ্ন করে নাই, সাদেক হোসেন খোকাও প্রশ্ন করে নাই। এটা কেন ঘটলো? তারপর ওনার বাড়ির সামনে ট্রাক ভর্তি বালি এনে তাকে মিটিং এ যেতে দেয়া হলো না। আপনার সঙ্গে একমত। 50,000 বিএনপি কর্মী সাদেক হোসেন খোকার এক আহ্বানে চলে আসতে পারতো। তাকে ওই ট্রাক ড্রাইভারকে পিটিয়ে ওই ট্রাক গুলো ওখান থেকে সরিয়ে খালেদা জিয়াকে মিটিং এ আনতে পারতো। কেননা যারা করেনি কেন? বিএনপির ভেতরে ভারতীয় এবং আওয়ামী এজেন্টে ভর্তি। যেদিন শেখ মুজিবুর রহমান স্ট্যাচু গুলো ভাঙা হলো, মির্জা ফখরুল বললেন আমি প্রচন্ড ব্যথা পেয়েছি, দুঃখ পেয়েছি, ভাগ্যিস হার্ট অ্যাটাক হয়নি। রুমিন ফারহানা বললেন যেদিন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম। ওনার হয়তো চোখের ভিতরে আর কোনো চোখের পানি নেই।
তা আপনি দেখেন, আমি একটা কথা বলি, আপনাকে আবার ফ্লোর দিচ্ছি। এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী গেলেন দিল্লিতে, অমিত শাহের সঙ্গে কথা বলছেন, একটা ছবি খুব ভাইরাল হয়েছে যেটা নিয়ে অনেক ইউটিউবার ওনাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। অমিত শাহ এরকম ভাবে বসে আছেন আর উনি অমিত শাহের পাশে এইভাবে দাঁড়িয়ে আছেন। বডি ল্যাঙ্গুয়েজটাই বলে যে তিনি অমিত শাহের কাছে একটা পিস করতে গেছেন। এবং 2018 যে নির্বাচনে আপনি হেরে গেলেন, ওই নির্বাচনের আগে আপনার মনে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আপনার মির্জা ফখরুল ইসলাম এবং আরো 2-3 জন বিএনপি নেতা দিল্লিতে গেলেন মোদির সঙ্গে দেখা করতে। আমাদের কমন সেন্স কি বলে? তারা নির্বাচনের 15 দিন 20 দিন আগে মোদির কাছে কি বলতে গিয়েছিলেন? যে শুধু আপনারা আওয়ামী লীগকে বিশ্বাস করেন না, সমর্থন করেন না, আমাদের দিলে কিন্তু দেখবেন আমরাও, আপনারা আওয়ামী লীগ যা দিচ্ছে আমরাও আপনাদের তাই দেব, আমরাও ভারতের সঙ্গে সহযোগিতা করব। এই ভারতপন্থী নেতাদের একটা ইনফিল্ট্রেশন হয়েছে বিএনপিতে। আপনি যেটা বলেছেন টাকা দিয়ে সবকিছু করা যায়, টাকার খেলা এখানেও হচ্ছে, এটা তো আমরা ধরেই নিতে পারি, কমন সেন্স তাই বলে আমাদের। সুতরাং একদিকে বিএনপি টাকা খেয়ে ভেতরে প্রচুর আওয়ামী ভারতীয় ঘরানার লোকজন ঢুকেছে, আরেকদিকে ইউনূস সরকারের সমন্বয়করা ডিসঅনেস্ট, তাহলে আমরা কোন দিকে যাব? আসলে এটাই সমস্যা। কিন্তু এটা আপনার মনে রাখতে হবে যে ইভেন আমেরিকার মতো একটা সো কল শিক্ষিত দেশের মধ্যেও পলিটিক্যাল চয়েস গুলি খুব বেশি অ্যাট্রাকটিভ না, এবং দুইটাই ভুল। আমি কামালা হ্যারিসকেও একটা ভুল সিদ্ধান্ত মনে করি, ওনাকে ওই নমিনেশন দেওয়া। আর ডোনাল্ড ট্রাম্প তো পৃথিবীর ইকোনমিকে যা করছে, আমি অর্থনীতিবিদ হিসাবে আপনাকে কনফিডেন্টলি বলছি যে ওয়ার্ল্ড ইকোনমি 2-2.5% গ্রোথ হচ্ছিল প্রায় 40 বছর ধরে, এটা এই বছর -1 থেকে -2.5 এ যাবে। এই ফিগারটা এখনো পাবলিশ হয়নি কোথাও, কিন্তু আপনারা দেখবেন এটা শেষে এই সংখ্যাটায় ঠিক হবে, এবং আমেরিকান ইকোনমি -2-3 তে যাবে। তো এটা আনপ্রেসিডেন্টেড। সো পলিটিক্যাল চয়েসেস ওদের এত বাজে, আমরা কেন পেছনে থাকবো? আমাদের চয়েস ভালো নেই, এটাই সমস্যা। বিএনপি, জামাত, আর কে আছে? মাঠে কেউ নাই। জাতীয় পার্টি ফিনিশড, এটা একটা দালাল কোলাবোরেটর পার্টি, ওদের কোনো স্থান নাই। আর আওয়ামী লীগ আমরা বলেছি, তো কেউ নাই মাঠে, এটাই সমস্যা। জনগণ এখনো প্রভাবিত হচ্ছে বড় দল দ্বারা, এবং বড় দলের যে সাংগঠনিক যে শক্তি, এটাকে ম্যাচ করার মতো কারো এখনো সুযোগ হয়নি। আপনাকে বলি, টাকা পয়সার দিক থেকে, সাংগঠনিক দক্ষতা এবং শক্তির দিক থেকে কারো এরকম অবস্থান নাই বাংলাদেশে। সো আমাদেরও চয়েস খুবই বাজে ভবিষ্যতে। তো আমি সরি, আই ক্যান্ট গিভ ইউ সাম। আমি আপনাকে যেভাবে চিনি, আপনি বাংলাদেশের মানে সর্বশিক্ষিত লোকদের ভেতরে আপনি একজন একটা বিরল, মানে আপনি যে কোনো দেশে, আমি আপনাকে তেল পট্টি পাম্প দিচ্ছি না, আপনাকে আমি ফ্ল্যাটারি করে আপনি আমাকে পয়সা করে দেবেন না, আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারেন। আপনি মার্কিন ন্যাশনাল হলে, ব্রিটিশ ন্যাশনাল হলে, সে দেশের রাজনীতিতে, অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। হাসিনা আপনাকে আটকে রেখেছিল, আপনি তো কনসালটেন্সিও করতে পারতেন না। আপনি 2024-এর অগাস্ট পর্যন্ত আপনাকে চাকরি করতে দেয়নি, আপনি ধার করে চলেছেন, বোনের কাছ থেকে টাকা এনেছেন, আমি সব জানি, ব্যক্তিগতভাবে আপনি আমার সঙ্গে উল্লেখ করেছেন। তা আপনি কি একটা ভূমিকা পালন করতে পারেন না? যে আপনি একটা দলের একটা অংশের প্রধান না থেকে আপনি যদি মনে করেন আরো সক্রিয়ভাবে এই কথাগুলো খবরের কাগজে, মিডিয়াতে, এগুলো তো এখন ফ্রি, আপনি লিখতে পারেন এবং বলতে পারেন অল্টারনেটিভ। কারণ এইভাবে তো দেশ চলতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি নেগেটিভ গ্রোথ হয় 5 বছর, প্রায় 28-29 ট্রিলিয়ন ডলারের একটা ইকোনমি, প্রায় 30 ট্রিলিয়ন বোধ হয়, 30 ট্রিলিয়ন ডলারের একটা ইকোনমি যদি 5 বছরও নেগেটিভ গ্রোথ হয়, তাদের কিছুই হবে না, তারা না খেয়ে মরবে না, তাদের যা সঞ্চয় আছে ওটা ভেঙে তারা খেতে পারবে। কিন্তু বাংলাদেশে এখনো 46টা লিস্ট ডেভেলপড কান্ট্রি, এলডিসির ভিতরে একটা,
আমরা যতই বলি উন্নয়ন উন্নয়ন, আমরা কিন্তু পৃথিবীর দরিদ্রতম দেশের যে ক্লাব, সেই ক্লাবের মেম্বার। আমাদের চাইতে পাকিস্তান এবং ভারত, শ্রীলঙ্কা কিন্তু উপরে, তারা মধ্য আয়ের দেশ, আমরা নিম্ন আয়ের দেশ। সুতরাং আমাদের যদি আমেরিকার রিসেশন হলে এর প্রভাব আমাদেরও পড়বে। আমাদের বিগেস্ট মার্কেট হচ্ছে বোধহয় ইউ এন্ড আমেরিকা, ইউতেও প্রভাব পড়বে, আমেরিকাতেও প্রভাব পড়বে। আমেরিকার রিসেশন হলে আমাদের গার্মেন্ট এক্সপোর্ট কমে যাবে সাবস্ট্যান্সিয়ালি। লোকে যখন চাল ডাল কিনবে নাকি শার্ট কাপড় কিনবে, কাপড় চোপড় না কিনে তখন চাল ডাল ভাত রুটি কেনার জন্য পয়সা খরচ করবে। এতে কিন্তু বাংলাদেশের উপরে প্রত্যক্ষভাবে প্রভাব পড়বে। এটা আমাদের চিন্তা রাখতে হবে। এই উপদেশগুলো আপনি ইউনূস সরকারকে দেন, সবাইকে বলেন, এবং বিএনপি নেতৃবৃন্দকেও বলা উচিত। বিএনপির এক নেতা বলছেন, যত সংস্কার করেন, সংবিধানের উপর হাত দেবেন না। এই ধরনের আজগুবি কথা দেখলাম খবরের কাগজে। তো এখন এটার থেকে বের হওয়ার উপায় বিদেশি বিনিয়োগ, হয়তো আরো বিনিয়োগ হবে। আপনাকে প্রশ্ন করছি, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যিনি এই বিনিয়োগ এর নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের, ডক্টর ইউনূস তাকে সিঙ্গাপুর থেকে নিয়ে এসছেন, এবং আমরা যেটা দেখলাম যে বলা হচ্ছে যে উনি $1 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট আনতে পারবেন বাংলাদেশে। আমি সত্য মিথ্যা জানি না, আমি অর্থনীতির লোক নই। আপনি কি মনে করেন চৌধুরী আশিক মাহমুদ? দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন, তিনি অভিযোগ করেছেন যে ডক্টর ইউনূসের সরকার হাসিনার বিচার করতে ব্যর্থ হচ্ছে এবং তারা বিচার যত তৎপরতা দেখাচ্ছে না। এটা আমরাও দেখতে পাচ্ছি। আমার মনে হয় আসলেও সরকারের আরো একটু কড়া এবং আরো তৎপর হওয়া দরকার হাসিনার এবং গণহত্যার বিচারের জন্য। হাসিনা যে সমস্ত সহযোগী এবং হাসিনা সহ প্রত্যেককে ফিরিয়ে এনে দেশের ভিতরে জরুরি বিচার ব্যবস্থা কায়েম করা দরকার। কারণ হাসিনার বিচারের জন্য 2000 শহীদের মা বাপ অপেক্ষা করছে, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব হওয়া পরিবার তারা অপেক্ষা করছে, আমরা যারা রাস্তাঘাটে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি আমরা অপেক্ষা করছি হাসিনার বিচার হবে। কিন্তু ডক্টর ইউনূসের সরকার যদিও অনেক দিক দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন, কিন্তু এই বিষয়টি আরো জোর দিয়ে করা দরকার বলে আমরা মনে করি, এবং এই শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য হলো এটা অত্যন্ত জরুরি।